ভিডিও জার্নালিজমটা কি আপনি যে প্রশ্নটা করছেন এক কথায় বলতে হলে আপনার ভিডিও জার্নালিজম আপনার শর্ট বেসিসে আপনার ভিডিওটা করতে হবে দর্শককে আপনার 30 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে আপনার টোটাল চিত্রটা বুঝাই দিতে হবে যদি ভিডিওগ্রাফি কেউ শিখতে চায় তার কি প্রস্তুতি নিতে হবে ভিজুয়াল মিডিয়াতে আপনার গুরুত্বটা আমি মনে করি অনেক বেশি যেহেতু ভিজুয়াল মিডিয়াতে ভিডিও ছাড়া স্ক্রিপ্ট ইয়া রিপোর্টার যত হাই কোয়ালিটি করুক আপনার ভিডিওটা যদি দুর্বল হয় তাহলে সে কিন্তু ওই স্ক্রিপ্ট ফুটিয়ে তুলতে পারবে না ডিজিটাল মিডিয়ার থেকে টেলিভিশনের যে ফ্রেমিং এবং ডিজিটাল মিডিয়ার যে ফ্রেমিং এগুলো কি কেমন পার্থক্য ডিজিটাল মিডিয়ায় অনেকেই হচ্ছে মোবাইলটা বেশি প্রেফার করে যখন এটার ফুটেজ যে রেজলিউশন যেভাবে আপনি পাবেন সেক্ষেত্রে তো আপনি মোবাইলের রেজলিউশনটা কি ওই রকমের পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি ডিজিটালে এই ক্যামেরাটা ইউজ করতে পারেন অবশ্যই আপনার জন্য বেটার প্রিয় দর্শক ভিজুয়াল আর্টের আজকের পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল মাসুম সবুজ আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওগ্রাফি এবং ভিডিও জার্নালিজম আমাদের মাঝে আজকে আলোচনায় এসেছেন বাংলাভিশনের প্রধান চিত্র সাংবাদিক জনাব কেজেড সোহেল সোহেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাভিশনের সকল দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন আপনাকে সোহেল ভাই দেখেছি যে অনেক চ্যালেঞ্জ নিয়ে আপনি কাজ করেন দীর্ঘদিন যাবৎ পেশাগত কারণেই আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে তো আপনারা এখন যখন আপনারা কাজে যাচ্ছেন বর্তমানে আগে আপনারা যখন কাজ করেছেন তখন এক ধরনের ক্যামেরা ছিল এখন সেগুলো প্রায় বিলুপ্তির পথে বর্তমানে যারা সংবাদে কাজ করছে তারা কোন ধরনের ক্যামেরাগুলো বেশি ব্যবহার করছে আচ্ছা এখানে যেটা হচ্ছে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে সব কিছুরই পরিবর্তন হচ্ছে সব কিছু আপডেট হচ্ছে যেমন আমরা যখন শুরু করি আমাদের শুরুর দিকটা সে ধরেন সে 2006 থেকে তখন কিন্তু আমরা 400 ক্যামেরা ইউজ করছি 400 বড় ক্যামেরা সনি কোম্পানি দেন তারপরে 250 বেটা এগুলো ইউজ করতাম দেন এরপরে এটার আপডেট আসলো 170 Z5 সনি প্যানাসোনিক এরপরে আপডেট আসলো P2 বিভিন্ন মডেল আছে এখন যেটা মার্কেটে এটা হচ্ছে কি প্রতি বছরই আসলে যারা এই ক্যামেরাগুলো তৈরি করে এরা প্রতি বছরই এদের চিন্তা ধারণা থাকে এর চেয়ে বেটার কি করা যায় বা মানে এই ক্যামেরাটা মডিফিকেশন করে লেটেস্ট কি বের করা যায় যেমন আগে ছিল ডিবি তারপর হলো এইচডি এখন এই যে আপনার সামনে যেটা আছে এটা 4K হয়তো ধরেন আর 1-2 বছর পর 6K বের হবে 8K বের হবে রীতিমতো 8K তো আছেই কিন্তু বাংলাদেশে একটু প্রচলন কম হ্যাঁ এখন আমরা যেমন এখন 4K তে ইউজ টু এরপরে আমরা 8K তে ইউজ টু হব তাই এর জন্য হচ্ছে আসলে স্পেসিফিক ক্যামেরা যেন এটাই আমাদের জন্য নিউজের জন্য বা সংবাদ সংগ্রহের জন্য এটাই একবারে ফিক্সড করে নিচ্ছি আসলে কিন্তু তা না যেমন আমি যদি বলি 170 একটা ক্যামেরা আমরা ইউজ করছি এত চমৎকার এত ফ্রেন্ডলি এটা আসলে ওজনেও একটু ছোট ছিল সেও আকারেও ছোট ছিল ওজনেও কম ছিল এবং ওর কালার টেম্পারেচার অসাধারণ যে কোনো কেউ যদি কারো শুধু ফ্রেম সম্বন্ধে একটু ধারণা থাকতো আর যদি সুইচগুলো সম্বন্ধে জানা থাকতো যে আসলে এইটা রেকর্ড বাটন এইটা জুম সেই ওটা দিয়ে জাস্ট ব্যালেন্স সুইচটা টিপ দিয়ে একটু ওভারঅল ব্যালেন্স করে নিলেই ওটা দিয়ে সেই আমলে শুনতে পেতাম যে ছোট মরিচের ঝাল বেশি রাইট এক্স্যাক্টলি ওই ক্যামেরাটা আমার খুবই মানে নিউজ ফ্রেন্ডলি ছিল এখন যেভাবে আপনার সামনে আছে এটা হয়তো 350 প্যানাসোনিকের এখন এই 350টাই আসলে আমাদের দেশে প্রতিটা স্টেশনেই দেখবেন বেশিরভাগ ক্যামেরা যদি 20টা ইউনিট থাকে তার মধ্যে দেখবেন 15টা ইউনিট কিংবা 12টা ইউনিট এগুলি হচ্ছে সব স্টেশনের সাথে ম্যাচ হচ্ছে তারপরও
এটার চেয়ে আপডেটও অনেকে ইউজ করতেছে, এখন কিন্তু অনেকে ইউজ করতেছে আপডেট। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে নিউজের জন্য ফ্রেন্ডলি আপনাকে ক্যামেরাটা ফ্রেন্ডলি করে নিতে হবে, হ্যাঁ, তাহলে আপনার জন্য সব ক্যামেরাই নিউজের ক্ষেত্রে আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনার ক্যামেরাটা আপনার নিয়ন্ত্রণে আসবে। জি, ধন্যবাদ সোহেল ভাই। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওগ্রাফি এবং ভিডিও জার্নালিজম, এখানে মানুষের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে ভিডিওগ্রাফি এবং ভিডিও জার্নালিজম এই দুইটা কথা আসলে কেন বলা হচ্ছে, তো আপনি যদি একটু পরিষ্কার করে দিতেন যে আসলে ভিডিওগ্রাফি এবং ভিডিও জার্নালিজম পার্থক্যটা কোথায়? আসলে ভিডিওগ্রাফি ধরেন আমরা যেটা করি, ভিডিওগ্রাফি তো ধরেন আমরা একটা টেলিফিল্ম শ্যুট করলাম, সেটাও কিন্তু ভিডিওগ্রাফি। রাইট। একটা নাটক শ্যুট করলাম 1 ঘন্টার, সেটাও ভিডিওগ্রাফি। আবার একটা সিনেমা তৈরি করলাম, সেখানেও আমাদের ভিডিওগ্রাফি করতে হয়। আমাদের কিন্তু ভিডিওগ্রাফিটা করতেই হচ্ছে। আবার নিউজের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিডিওগ্রাফিটা করতে হয়। সেই ক্ষেত্রে একটা পার্থক্য এখানে আছে। এখন আপনি ধরেন একটা নাটক, 1 ঘন্টার একটা নাটক শ্যুট করবেন, একটা সিকোয়েন্স আপনি শ্যুট করবেন, ধরেন 10 মিনিট আপনি একটা সিকোয়েন্স শ্যুট করবেন, 10 মিনিটের একটা সিকোয়েন্স, একটা ডায়লগ, ধরেন একটা ডায়লগ আছে 5 মিনিটের, আপনার ফুল 5 মিনিটে এটা শ্যুট করতে হবে, পুরোটাই রেকর্ড করতে হবে, এবং সেটা আপনার ওই 5 মিনিটের মধ্যে আপনার আবার কিছু ভাগ করতে হবে। আপনি কোনটা ওয়েস্ট শট নেবেন, কোনটা লং শট নেবেন, কোনটা ক্লোজ শট নেবেন। এটা কিন্তু ভিডিওগ্রাফি আমি করছি, ঠিক আছে। এখন ভিডিও জার্নালিজম কি আপনি কিন্তু ওইখানে যখন আপনি জার্নালিজম করতে যাবেন, আপনি কিন্তু নাটকটা করতেছেন একটা সেটে, আপনি সবকিছু আপনার নিয়ন্ত্রণে অ্যারেঞ্জ করে করতেছেন। কিন্তু জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যারেঞ্জ করার সুযোগ নেই। আপনি যেটা লাইভ হচ্ছে, আপনার লাইভ যেটা চলে যাবে সেটা আপনি ব্যাক করাইতে পারবেন না। মানে চলমান ঘটনাকে আপনাকে শুট করে নিয়ে আসতে হবে, এবং সেখান থেকে আপনার নিউজের মূল অংশটাকে পিক করতে হবে। তার মানে এক কথায় কি আমরা বলতে পারি যে আমরা যখন এমনি ভিডিওগ্রাফি করছি সেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু যখন জার্নালিজম আমরা করছি সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, নিয়ন্ত্রণে নাই, কিন্তু বাট আপনার ওখান থেকে নিয়ে আসতে হবে আপনার দর্শককে। আপনার 30 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে আপনার টোটাল চিত্রটা বুঝাই দিতে হবে। খুবই চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আপনার কিছু সেন্স আপনাকে জার্নালিজম, যেটা আমরা জার্নালিজম বলি, ধরেন এখন ভিডিও জার্নালিজমটা কি, আপনি যে প্রশ্নটা করছেন। এখন মনে করেন আমি একটা জনসভায় গেলাম, এখন জনসভায় ধরেন আমার প্রধান অতিথি বক্তব্য রাখবে সেই 1 ঘন্টা। এখন কি আমি কি 1 ঘন্টা শ্যুট করে নিয়ে আসবো নিউজের জন্য? নিশ্চয়ই না। হ্যাঁ, আমার ওখান থেকে নিউজের জন্য ওই প্রধান অতিথির বক্তৃতা যাবে ধরেন, যদি ম্যাক্সিমাম যায়, সেক্ষেত্রে যদি ওই ধরনের কোনো হাই প্রোফাইলের গেস্ট হয়, 1 মিনিট যাবে, 30 সেকেন্ড যাবে, 20 সেকেন্ড যাবে, মানে দেশের জনগণ যে শব্দগুলো শুনতে চায় এবং মূল কথাটা। তাই এখন যদি আমি ওইখানে 1 ঘন্টা আমি ভিডিও গ্রাফি করি ওইখানে, তাইলে তো আপনি ধরেন নিউজের আপনি 2 মিনিট আগে ঢুকছেন আপনার স্টেশনে, নিউজটা ধরাইতে হবে, তখন তো আপনার ভিডিও এডিটর নার্ভাস হয়ে যাবে যে না, আমি কোত্থেকে এই 1 ঘন্টা একটা বক্তৃতা আমি কোত্থেকে দিব। তখন আপনার এই জার্নালিজম সেন্সটা ওখানে, আপনি ওই 1 ঘন্টা বক্তৃতা দেবে, ওর থেকে আপনি 5 মিনিট শ্যুট করবেন। তাহলে এক কথায় যদি আপনার কাছে জানতে চাই যে ভিডিওগ্রাফি, ভিডিও জার্নালিজমের পার্থক্যটা আসলে কোথায়, এক কথায় যদি বলি? এক কথায় বলতে হলে আপনার ভিডিও জার্নালিজম আপনার শর্ট বেসিসে আপনার ভিডিওটা করতে হবে। ধরেন 2 ঘন্টার প্রোগ্রামে আপনি শ্যুট করে নিয়ে আসবেন ম্যাক্সিমাম আপনার 5 থেকে 7 মিনিট। আর যদি ভিডিওগ্রাফি আপনি করতে চান, ওটার উপরে যদি আপনি আনলিমিটেড শ্যুট করেন, আপত্তি নেই। আচ্ছা, ধন্যবাদ সোহেল ভাই। আপনি যখন অ্যাসাইনমেন্টে বের হন, সংবাদ সংগ্রহের জন্য যখন আপনি বের হন, আপনার কি আসলে কোনো পরিকল্পনা থাকে যে আমি কোথায় যাচ্ছি, বা আপনি কি করেন, বিষয়টা একটু? আসলে এখানে অ্যাসাইনমেন্টে বের হওয়ার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস
মাথায় রাখতে হবে। আসলে আপনি কোন অ্যাসাইনমেন্টটা যাচ্ছেন। এখন ধরেন আপনি একটা সোনারগাঁর বলরুমে ধরেন প্রধান উপদেষ্টার একটা প্রোগ্রাম আপনি কভার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টই দেখতে হবে যে আপনার ক্যামেরাটার আপনি ব্যাটারি সেট করলেন, আপনি কার্ড ঢুকালেন, আপনার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা সেটা চেক করলেন, আপনার কার্ডটা রেকর্ড নিচ্ছে কিনা সেটা চেক করলেন। দেন আপনি যেহেতু সোনারগাঁর অ্যাসাইনমেন্ট, আপনার ড্রেস আপটা ঠিক আছে কিনা সেটার দিকে খেয়াল নিলেন, যে আপনি তো সোনারগাঁয়ে যাচ্ছেন, রাইট, হ্যাঁ, এটা কোথায় যাচ্ছি স্থানকাল পাত্র বুঝে, হ্যাঁ, পাত্র ভেদে আপনার কিন্তু এখানে আপনার ড্রেস আপটাও কিন্তু একটা ফ্যাক্টর। আপনি কিন্তু একটা স্টেশনকে আপনি রিপ্রেজেন্ট করছেন ওখানে, রাইট। ওখানে শুধু আপনি একজন ক্যামেরাম্যান হিসেবে যাচ্ছেন তা না, কিন্তু আসলে আপনি কিন্তু একজন জার্নালিস্ট। আপনার সাথে যে থাকতেছে রিপোর্টার সেও যেভাবে জার্নালিস্ট, সেও যেভাবে একটা পার্ট, আপনি কিন্তু সেম নিউজের একটা পার্ট অবশ্যই। আর ভিজুয়াল মিডিয়াতে আপনার গুরুত্বটা আমি মনে করি অনেক বেশি, যেহেতু ভিজুয়াল মিডিয়াতে ভিডিও ছাড়া স্ক্রিপ্ট রিপোর্টার যত হাই কোয়ালিটি করুক, আপনার ভিডিওটা যদি দুর্বল হয় তাহলে সে কিন্তু ওই স্ক্রিপ্ট ফুটেই তুলতে পারবে না। দেখা গেল সবই আনলাম, সাউন্ডটা ভালো হলো না, আপনার সাউন্ডটা ভালো আসলো না, কিছুই হলো না। তাই এখন যেটা বলতে চাচ্ছিলাম, সোনারগাঁয়ে গেলেন, জাস্ট আপনি ক্যামেরার এতটুকু চেক করে গেলেই আমি মনে করি এনাফ। এখন সেম ধরেন আপনি শাহবাগে আন্দোলনে যাচ্ছেন, ওখানে হচ্ছে সংঘর্ষ হচ্ছে, সেখানে আপনি যাচ্ছেন। এখন কি আপনি সোনারগাঁয়ে যেভাবে গেছেন ওখানে আপনি একই স্টাইলে গেলে হবে? নিশ্চয়ই না। এখানে একটা পরিবর্তন আছে, এখানে একটা চেঞ্জ আছে। চেঞ্জ হচ্ছে আপনি অবশ্যই ক্যামেরার যে জিনিসগুলো সোনারগাঁয়ে অ্যাসাইনমেন্টে যাওয়াতে আপনি চেক করছেন, অবশ্যই এগুলো চেক করবেন। এই ক্যামেরা চেকের আগে আপনার মাথায় রাখতে হবে আপনার জীবনের নিরাপত্তাটা খেয়াল করতে হবে, যে আমি যাচ্ছি একটা সংঘর্ষ হচ্ছে, ওখানে বিভিন্ন দিকের সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনার ইট পাটকেল আসতেছে, এখানে আপনার প্রোটেকশনটা কি? আপনার অবশ্যই আপনার একটা হেলমেট নিতে হবে, একটা বুলেট প্রুফ জ্যাকেট নিতে হবে। দেন আপনার ক্যামেরাটা ঠিক আছে কিনা, সব কিছু ইনস্ট্রুমেন্ট ঠিক আছে না, দেন আপনার মুভ করতে হবে। এগুলো অবশ্যই, যেটা আমি আপনাকে ছোট্ট করে, সেই সঙ্গে কি আপনি জিওগ্রাফিক্যাল কোনো ধারণাও কি রাখতে হয়, যে কোন স্পটটা কোন দিক থেকে গেলে সুবিধা হয়, কোন দিকে আটকে যেতে পারি, এরকম কোনো ভাবনা কি আপনারা? তা তো অবশ্যই। আপনি যখন একটা একটা ধরেন একটা দুর্ঘটনা ঘটছে, মনে করেন আপনার পুরান ঢাকায় একটা আগুন লাগছে, এখন যখনই আগুনটা লাগবে তখন কিন্তু ওই এরিয়াটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোলাপস হতে থাকবে। তা আপনার ধারণাটা রাখতে হবে যে আসলে আমি কোন রোড দিয়ে গেলে বা কোন ওয়েতে গেলে আমি ওই জায়গাটায় টাইমলি পুষতে পারবো, হ্যাঁ, সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এখন যদি মনে করেন যেহেতু ওখানে আগুন লাগছে, আমি মেইন রোড দিয়েই যাব, আপনি মেইন রোড দিয়ে রওনা করলেন, মেইন রোড তো আসলে আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেছে। আসলে আগুনের প্রসঙ্গ আসলো, আমার আরেকটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দেখি যে যখন কোনো দুর্ঘটনা ঘটে সেখানে লেখা থাকে যে ঝুঁকিপূর্ণ একটা এরিয়া দেওয়া থাকে, তারপরেও দেখা যায় যে আমাদের অনেকেই অতি উৎসাহী হয়ে ওই এরিয়াটাও ক্রস করে ভেতরে চলে যাচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এইটা আসলে ঠিক না। আমরা তো আসলে যখন একজন ক্যামেরা জার্নালিস্ট একটা ছবি তুলতে যায়, সে আসলে চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে বেটার জিনিসটা নিয়ে আসতে। অবশ্যই। তাই সেক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় এই জিনিসগুলো মাথার থেকে ঝেড়ে ফেলি তখন। এখন আমি আপনাকে একটা বলি, বিডিআর বিদ্রোহের সময় আমি আর আমাদের একজন সিনিয়র রিপোর্টার আবু সুফিয়ান, হয়তো আপনি চিনবেন, জি, আমরা দুজনে গেলাম ওখানে। গোলাগুলি হচ্ছে, তাই একটা পর্যায়ে পরিবেশটা একটু শান্ত হওয়ার পরে আমি আর সুফিয়ান ভাইকে বললাম যে ভাই চলেন আমরা সামনের দিকে আগাই, দেখি ওদের কোনো বক্তব্য পাওয়া যায় কিনা। তো উনি বললো সোহেল ভাই ঠিক হবে জিনিসটা। আমরা বললাম ট্রাই করে দেখি। আমার মধ্যে কিন্তু ওই সেন্স যে আমি ওখান থেকে একটা বক্তব্য নিয়ে আসতে পারলে এটা আমাদের ক্রেডিট, এটা আমাদের জন্য, ক্যারিয়ারের জন্য ভালো, বা
স্টেশনের জন্য ভালো একটা এক্সক্লুসিভ নিউজ আমরা দিতে পারলাম। তাই সুবিয়ান ভাই যখন বললাম, সে একটু দ্বিধাদ্বন্দ্ব করেও আবার বলল ঠিক আছে চলেন। তা আমরা যেতেছিলাম, শান্ত পরিবেশ, তা যেতে যেতে ঠিক 4 নম্বর গেটের ধরেন 100 গজ দূরে তখন ওরা ফায়ার করলো উপরে। তা আমরা আবার ক্যামেরাটা আর হাত উপরে উঁচু করলাম। আমরা বললাম আমরা সাংবাদিক, আমরা তোমাদের কথা এটাই আমরা তুলে ধরতে চাই, তোমাদের দাবি দেওয়াটা শোনা যাচ্ছে, ডাক দিয়ে বললাম উপস্থিত বুদ্ধিতে, হ্যাঁ উপস্থিত বুদ্ধিতে দাবি দেওয়াটা আমরা তুলে ধরতে চাই, তোমরা যদি বলো আমরা আসবো, ঠিক আছে। তাই ওখান থেকে একজনে বলল যে ওয়েট করো। তা আমরা ওখানে ওই রাস্তার উপরেই আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম। এরপরে হচ্ছে যখনই অপর দিক থেকে আর একজন, তখন তো আসলে ওই জায়গাটা ছিল উত্তপ্ত, আর একজনে দেদারসে ফায়ার শুরু করলো। এখন আর কিসের ওয়েট, মানে আমরা ভয়ে দুইজনে শুয়ে পড়লাম ওখানে। পড়ার পরে আমার সুপেন ভাই বললো যে সোহেল ভাই দরকার নাই চলেন আমরা ব্যাক করি। তখন ওদেরকে বললাম যে তোমরা যদি আসতে বলো আমরা আসবো, আর আসতে না বললে আসবো না। বললো যে না আমরা কথা বলবো না। পরে ওখান থেকে ব্যাক করছি। তাই এখন এই যে আমরা যে ইয়েটা নিছি, এটা কিন্তু উচিত হয় নাই, এটা কিন্তু আমাদের উচিত হয় নাই। কেননা ও ফায়ারটা উপরে না করে ও আমাদেরকেও করে দিতে পারতো, করতে পারে, কিন্তু আমাদের মাথায় ওই জিনিসটা কাজ করে নাই। যে আমাদের কাজ করছে যে ওখান থেকে ওর একটা বক্তব্য নিতে পারলে এটা এক্সক্লুসিভ হবে, সবার আগে আমরা দেখাবো, আমাদের স্টেশনের একটা সুনাম হবে। আমরা কিন্তু এই জিনিসটা করি। সেই ক্ষেত্রে সবার প্রতি সাজেশনটা কি হবে? সেই ক্ষেত্রে আমার সাজেশনটা থাকবে যে যেখানে নিষেধ আছে, যেখানে একটা ব্যারিয়ার আছে, আমরা ব্যারিয়ারটা ক্রস না করাটাই বেটার। ব্যারিয়ার থাকলে আমাদের ব্যারিয়ারের বাইরে থেকেই কাজটা করা উচিত। মানে আগে জীবনের নিরাপত্তা, আগে ফার্স্ট হচ্ছে আপনার জীবনের নিরাপত্তা, দেন হচ্ছে আপনার যে জিনিসটা, যে যন্ত্রাংশটা দিয়ে আপনি কাজটা করছেন তার নিরাপত্তা ব্যবস্থা, তাকে সুরক্ষা দেয়া। আগে আপনার সুরক্ষা, পরে এটার সুরক্ষা, দেন আপনার কাজ। জি ধন্যবাদ সোহেল। আমরা মোটামুটি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার যদি ভিডিওগ্রাফি কেউ শিখতে চায় তার কি প্রস্তুতি নিতে হবে, বা তার শারীরিক কোনো ফিটনেসের কোনো বিষয় আছে কিনা, যদি শর্ট করে। আচ্ছা, ভিডিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই আপনার শারীরিক ফিটনেসটা তো শুধু ভিডিওগ্রাফির ক্ষেত্রে কেন, আপনি একটা যে কোনো জব করতে যান না কেন, আপনার ডেস্কের একটা জব করতে যান না, সেখানেও আমি মনে করি আপনার শারীরিক ফিটনেসটা থাকা অত্যন্ত জরুরি। আপনি শারীরিক ফিটনেসটা থাকলে আপনি ডেস্কে বসেও আপনি কাজ করতে পারবেন না যদি আপনার মধ্যে অসুস্থ থাকে। আর এটা তো আরও কঠিন জব, এটা তো একটা চ্যালেঞ্জিং জব। আপনার এটা নিয়ে দৌড়ঝাঁপ করতে হবে, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, আপনার মায়ের মধ্যে থেকে আপনার ফুটেজ কালেক্ট করতে হবে, আপনার আগুনের মধ্যে থেকে ফুটেজ কালেক্ট করে নিয়ে আসতে হবে। এখানে শারীরিক ফিটনেসটা তো ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাকে। এছাড়া আর কি কি বিষয়, মানে শেখার জন্য আর কি কি বিষয়ে আপনার তাদের শেখা উচিত বলে মনে করেন? আমি মনে করি আসলে এখন দেখেন আমাদের দিন যত যাচ্ছে আমাদের টেকনোলজি কিন্তু তত আপডেট হচ্ছে। আপনি দেখেন আমরা এই যে এখন কিন্তু আমরা দেখি ড্রোনের ইয়েটা খুব বেশি, ড্রোনের শটগুলো খুব সমাদৃত হচ্ছে সব মহদ্রিতে। এখন এই ড্রোন কি আগে আমাদের ছিল? আমরা কি ড্রোনের জানতাম যে ড্রোন নামে একটা জিনিস আছে যেটা দিয়ে ছবি তোলা যায়? 5 বছর আগেও কিন্তু আমরা এটা ভাবি নাই। আর এখন দেখেন, এখন কিন্তু সবাই যে কোনো সভা সমাবেশ হলে মাথায় আগে নেয় ড্রোন, যে আমি একটা ড্রোন, একটা টপ শট ইউজ করব, ড্রোনের শট নিতে হয়। তাই সেক্ষেত্রে এই যে নতুন টেকনোলজি আসতেছে তার সাথে আমাদের অবশ্যই সম্পর্ক বিল্ড আপ করতে হবে। মানে এই পেশায় যদি কেউ আসতে চায় শুধু ক্যামেরা না, শুধু ক্যামেরা না, মানে সার্বিক যে বিষয়গুলো, সার্বিক জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি একটা ক্যামেরা অপারেটিং শিখছেন, আপনি ভিডিওগ্রাফিটা শিখছেন, বাট এটার সাথে যদি আপনার এডিটিং সেন্সটা থাকে, এডিটিংয়ের কাটিং পয়েন্টগুলো আপনার মাথায় থাকে, আপনার ভিডিওটা করতে কিন্তু একদম ইজি হয়ে যাবে, যেহেতু আপনার মাথায় কিন্তু এডিটিং সেন্সটা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন আপনি ক্যামেরা জার্নালিস্টই বলেন আর একজন দক্ষ ভিডিওগ্রাফারই বলেন, আপনার অবশ্যই ক্যামেরা এডিটিং সেন্সটা থাকতে হবে, আপনার লাইটিং সেন্সটা থাকতে হবে মাথায়, আপনার ক্যালভিন সম্পর্কে আইডিয়াটা রাখতে হবে। আসলে কোন লাইটে আপনি কতটুকু ক্যালভিন দিলে আপনার কালার টেম্পারেচারটা
ঠিক থাকবে। আপনি চাইলে এটা আপনি আপনার বাটনে আপনি ঘুরে আপনি ক্যালভিনটা অ্যাডজাস্ট করতে পারতেছেন। তাহলে আপনারা যে এত অল্প সময়ে কাজ করেন, এত দ্রুত আপনারা তাহলে কিভাবে হোয়াইট ব্যালেন্স বা অ্যাপারচার নিয়ন্ত্রণ বা ফোকাস করা এটা আপনারা কিভাবে করেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন নিউজের ক্ষেত্রে আসলে আমাদের নিউজের ক্যামেরাগুলো কিন্তু ওইভাবেই সেট করা। এই যে ক্যামেরাটা এখানে আছে এটার কিন্তু ওইভাবে, এটার আপনি একটা জিনিস হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা আমরা যখন একটা রিল্যাক্স টাইপের একটা অ্যাসাইনমেন্টে যাই সেখানে আমরা হোয়াইট ব্যালেন্সটা সাদা কাগজেই করে নিই। এখন আপনি একটা মায়ের পিঠে যাচ্ছেন, সেখানে তো আপনি সাদা কাগজ কোথায় পাবেন? আপনিই তো থাকতেছেন দৌড়ের উপরে, আপনি সাদা কাগজ নিয়ে কখন ব্যালেন্স করবেন? তখন এটার একটা অটো বাটন আছে যেটা আপনি ওভারঅল ব্যালেন্স, যেটাকে আপনি ATW যেটা বলছেন, ATW আপনি ATW টিপে দেন, অথবা এটার একটা পি সেট আছে, পি সেটে রাখলে আপনার এটা অটো একটা ব্যালেন্স নিয়ে যাবে, অটো একটা ওভারঅল একটা কালার ও সেই সঙ্গে তো প্র্যাকটিসেরও একটা বিষয় নিশ্চয়ই আছে যে দ্রুত ফোকাস করা, ফ্রেমিং করা। এটা আসলে যখন আপনি এটাকে নিয়ে যত আপনি কাজ করবেন তত আপনার এক্সপিরিয়েন্স হবে, তত আপনার হাত বলে দেবে কখন কোন আঙুলটা কোন বাটনে চলে যাবে। আপনারা এক একটা শট কত সেকেন্ড করে এক একটা শট আপনারা নিচ্ছেন? আচ্ছা, এখন যেটা হচ্ছে নিউজের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি নিউজের কথা বলছেন। জি, নিউজের কথা বললে আপনি একটা শট আপনি ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম 10 সেকেন্ড থেকে আসলে তো নিউজের ক্ষেত্রে একটা শট ইউজ হয় 2 সেকেন্ড 3 সেকেন্ড, হ্যাঁ, এর বেশি ইউজ হয় না। বাইটের ক্ষেত্রে যেটা আমি তখন তো আর এই থিওরি চলবে না, তখন আবার আপনি যদি বাইট নিতে চান তখন যদি আপনি বলেন না আমি তো 10 সেকেন্ড শিখে আসছি 10 সেকেন্ড, তখন কিন্তু আবার আপনার বাইটের ক্ষেত্রে হচ্ছে যেটা ধরেন ওই যে 2 ঘন্টার ইয়েটা আপনার হয়তো 5 মূল ইনফরমেশনটা আপনি টেক করবেন, মূল ইনফরমেশন আপনি 5 মিনিট শুট করলেন, ওখান থেকে হয়তো 1 মিনিট কিংবা আধা মিনিট। জি সেলভি, আপনাকে অনেক ধন্যবাদ। আমার শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যদি এই পেশা থেকে কেউ আসতে চায়, এই পেশার আসলে ভবিষ্যৎটা কি? এখান থেকে কি আসলে জীবিকা নির্বাহ করা সম্ভব হবে? আসলে খুবই ভালো একটা প্রশ্ন করছেন। আসলে আমরা যখন ছোটবেলায় শুনতাম যে ছবি তোলা এটা একটা পাপ কাজ, এরকমের একটা কিছু, ছবি তোলা যাইতো না। ধরেন আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যাইয়া ওই আমাদের পরীক্ষার আগে রেজিস্ট্রেশনের সময় আমরা পাসপোর্ট ছবি তুলে নিয়ে এসেছি, আমার মনে আছে স্টুডিওতে, তখন ছবি তুলতে হতো স্টুডিওতে যেতে হতো। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ছবি ছাড়া আপনি কিছু কল্পনাই করতে পারতেছেন না। আপনার ফ্যামিলি বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, আপনার যাই বলেন, আপনার ছবিটা আপনার ফার্স্ট প্রায়োরিটিতে আসে। এবং এখন বর্তমান যুগে টোটাল বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে ক্যামেরার মাধ্যমে, ছবির মাধ্যমে। আর আগে যেভাবে ধরেন আমরা এই পেশায় যারা আসতো তারা কিন্তু কোনো একাডেমিক্যাল প্রশিক্ষণ ছিল না। আর এখন কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন হচ্ছে যারা একাডেমিক্যাল শিক্ষা দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে। যেমন আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা এই ইসের উপরে। সেক্ষেত্রে আপনার জব অপরচুনিটিটা কেমন এখন বর্তমান সময়ে? জব অপরচুনিটি তো খুবই ভালো। আপনি দেখেন তো যে আগে আপনার ইয়েটাই চিন্তা করেন যে আপনার সময় আপনি কতজন ক্যামেরা পার্সন বা ক্যামেরা জার্নালিস্ট ছিল, আর এখন কতজন ক্যামেরা পার্সন বা ক্যামেরা জার্নালিস্ট বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্টেশনে আছে। আপনি এটা চিন্তা করেন, আপনি 5 বছর পর আরও কত ডেভেলপড হবে। যেমন আগে ধরেন মিডিয়া ছিল, আমরা যখন শুরু করছি তখন মিডিয়া ছিল একটা, বিটিভি, আর এখন মিডিয়া হচ্ছে 34টা, হচ্ছে 1 ইয়ারে আসতেছে শুধু টেলিভিশন মিডিয়া। ডিজিটাল মাধ্যম, তারপর ডিজিটাল মাধ্যম তো আছে, অনলাইন ডিজিটাল মাধ্যম, প্রতিটা পত্রিকার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে কত স্প্রেড হচ্ছে আপনি কল্পনা করতে পারেন। দক্ষভাবে একজন কাজ শিখতে পারলে আমি মনে করি এর চেয়ে বেটার অপরচুনিটি আর খুব ভালোই হতে পারে। এটা অনেক ভালো অপরচুনিটি এই লাইনে। ধন্যবাদ সোহেল ভাই। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের ডিজিটাল মিডিয়া নিয়েও একটি আলোচনার প্রেক্ষাপটে আসলো, তো টেলিভিশনে আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি আমরা তো জানলামই, তো সেক্ষেত্রে অনেকে আছে যারা ডিজিটাল মিডিয়া, তারাও টেলিভিশনের দেখে টেলিভিশনের যে ক্যামেরাগুলো ইউজ করছে তারাও সেগুলো ইউজ করতে যাচ্ছে, যদিও তারা কন্টেন্ট মেকিং করছে। এখন ডিজিটাল মিডিয়ার থেকে টেলিভিশনের যে ফ্রেমিং এবং ডিজিটাল মিডিয়ার যে ফ্রেমিং, এগুলো কি কেমন পার্থক্য? আপনার কাছে কি মনে হয় যে ক্যামেরা কি কেনা ঠিক হবে?
আসলে আসলে দেখেন, আপনি 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 যদি সোনারগাঁ থেকে একটা খাবার খান, সেটার তৃপ্তি বা সেটার টেস্ট যেরকম হবে, আপনি স্টারে খাবার খেলে টেস্টটা তৃপ্তিটা কি একরকম হবে? ডিফারেন্ট হবে, অবশ্যই ডিফারেন্ট হবে না? অবশ্যই ডিফারেন্ট হবে। সেক্ষেত্রে এখানে ধরেন এখন ডিজিটাল মিডিয়ায় অনেকেই হচ্ছে মোবাইলটা বেশি প্রেফার করে। মোবাইলটা বেশি প্রেফার করার কারণ হচ্ছে যে এই ক্যামেরাগুলো আমাদের দেখেন, এই ক্যামেরাগুলো কিন্তু 100% প্রফেশনাল ক্যামেরা, এবং এরা তৈরি করছে কিন্তু নিউজ সেন্স মাথায় রেখে এই ক্যামেরাগুলো তৈরি করছে। এখন যখন এটার ফুটেজ যে রেজলিউশন যেভাবে আপনি পাবেন, সেক্ষেত্রে তো আপনি মোবাইলের রেজলিউশনটা কি ওই রকমের পাবেন? রেজুলেশন যদি কাছাকাছি আপনি লেন্সের যে লেন্সের যে ব্যাপারটা এইটা তো পাবেন, এইটা পাওয়া যাবে। দেন হচ্ছে আপনি এটা দিয়ে যেভাবে কাজটা করতে পারছেন ইজিলি, অত ইজিলি তো আপনি মোবাইল দিয়ে করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি যদি ডিজিটালে এই ক্যামেরাটা ইউজ করতে পারেন, অবশ্যই আপনার জন্য বেটার। অবশ্যই। আর ইউজ করতে না পারলে তো কিছু করার নাই। এটার প্রাইসটা আর আপনার মোবাইলের প্রাইসটা তো এক না। এটার ফাংশন, মোবাইলের ফাংশন তো এক না। তো সেক্ষেত্রে যদি আপনি এটা ইউজ করতে পারেন, অবশ্যই ডিজিটালের জন্য বেটার জিনিস আপনি পাবেন। জি সোহেল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে কষ্ট করে এসেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের কর্তৃপক্ষ, ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামের পিছনে আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তবেই আমাদের সার্থকতা। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।